আপনাদের স্বাগত আজকের বিশেষ সংবাদ বুলেটিনে। আর এই মুহূর্তে দেশের ও রাজ্যের সবথেকে গুরুত্বপূর্ণ খবরগুলো নিয়ে আমরা হাজির। প্রতিটি খবরই আজ আপনাকে ভাবাবে, চমকে দেবে, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন। আর হ্যাঁ, আমাদের এই প্রচেষ্টা যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং অন্যদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। চলুন দেখে নিই আজকের প্রধান খবরগুলো। আজকের সবচেয়ে বড় খবর, পেহেলগাঁও হামলায় নিহত জঙ্গিরা যে পাকিস্তান থেকেই এসেছিল তার অকাট্য প্রমাণ আজ লোকসভায় তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে বাংলার রাজনীতিতে তুঙ্গে উত্তেজনা। ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার পর লালবাজারে অভিযোগ দায়ের করেছেন বিজেপির দিলীপ ঘোষ। অভিযোগ তুলেছেন ষড়যন্ত্রের। রাজ্যের কৃষকদের জন্য সুখবর, আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পে 2930 কোটি টাকা কৃষকদের অ্যাকাউন্টে পাঠানো শুরু হয়েছে। ভোটার তালিকা নিয়ে করা অবস্থান নির্বাচন কমিশনের। পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং ভোটার তালিকা সংশোধনে জালিয়াতি রুখতে কমিশন জারি করেছে কড়া নির্দেশিকা। অন্য একটি গুরুত্বপূর্ণ খবর, অসমে শুরু হয়েছে বিশাল উচ্ছেদ অভিযান। গোলাঘাট জেলায় প্রায় 2000 পরিবারকে সরানোর কাজ চলছে। এই সমস্ত খবরের বিস্তারিত বিশ্লেষণ আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আমরা হাজির হচ্ছি এখনই। তাহলে চলুন আর দেরি না করে সরাসরি চলে যাই আজকের বিস্তারিত খবরে। ব্রেকিং, পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ। বিহারে এসআইআর প্রক্রিয়ার মধ্যেই কমিশনের বড় পদক্ষেপ। দর্শক, এবার এক বড় খবর। বিহারে যখন ভোটার তালিকা সংশোধনে ব্যাপক বিতর্ক চলছে, ঠিক তখনই পশ্চিমবঙ্গে 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই পদক্ষেপ বিহারে চলমান বিশেষ নিবিড় সংশোধন অর্থাৎ এসআইআর প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত বলেই মনে করা হচ্ছে। বিহারে 2003 সালের ভোটার তালিকার ভিত্তিতে এসআইআর চলছে, যেখানে ইতিমধ্যেই 56 লক্ষ নাম বাদ পড়েছে। এর মধ্যেই পশ্চিমবঙ্গের 11টি জেলার বিধানসভা কেন্দ্রগুলির 2002 সালের ভোটার তালিকা সোমবার প্রকাশ করা হয়েছে, যা রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটে 2002 সালের এসআইআর ভোটার তালিকা নামে পাওয়া যাচ্ছে। এই জেলাগুলির মধ্যে রয়েছে কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, মালদা, নদিয়া, হাওড়া, হুগলি, মেদিনীপুর এবং বাঁকুড়া। যদিও বাংলায় আনুষ্ঠানিকভাবে নিবিড় সংশোধনী চালু হয়েছে কিনা তা কমিশন স্পষ্ট জানায়নি, তবে সূত্রের খবর এই সমীক্ষার কাজ শুরু হয়েছে এবং কর্মীদের প্রশিক্ষণও চলছে। রাজ্য নির্বাচন কমিশনের একটি সূত্র জানিয়েছে, 2002 সালের 1 জানুয়ারি প্রকাশিত এসআইআর তালিকায় নাম থাকা ব্যক্তিদের নথি দেওয়ার প্রয়োজন নেই, কিন্তু যাদের নাম এই তালিকায় নেই, নতুন ভোটার বা অন্য রাজ্য থেকে আসা ব্যক্তিদের ক্ষেত্রে পৃথক ফর্ম এবং নথি দাখিল বা দখিল করতে হবে। বিহারের সংশোধন প্রক্রিয়া নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে, যেখানে আদালত আধার কার্ড এবং ভোটার কার্ডকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার নির্দেশ দিয়েছে। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের এই পদক্ষেপ যথেষ্ট তাৎপর্যপূর্ণ। ব্রেকিং, পেহেলগাঁওয়ের জঙ্গিরা পাকিস্তানি, লোকসভায় বিস্ফোরক অমিত শাহ দিলেন অকাট্য প্রমাণ। দর্শক, এবার এক বড় খবর। পেহেলগাঁও হামলায় নিহত জঙ্গিরা যে পাকিস্তান থেকেই এসেছিল তার অকাট্য প্রমাণ সংসদে তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানালেন, অপারেশন মহাদেবে নিহত 3 জঙ্গি ছিল পেহেলগাঁও হামলার মূল হামলাকারী। শাহ বলেন, ওই জঙ্গিদের ডেরা থেকে পেহেলগাঁওয়ে ব্যবহৃত অস্ত্রশস্ত্র, পাকিস্তানের পরিচয়পত্র এবং পাকিস্তানের চকলেটের প্যাকেট উদ্ধার করা হয়েছে। ব্যালিস্টিক রিপোর্টেও প্রমাণিত হয়েছে যে নিহত এই 3 জঙ্গি পেহেলগাঁও হামলার সঙ্গে জড়িত। এদেরকে খাবারের যোগান দিত যারা, তাদের আটক করার পর মৃতদেহগুলি শনাক্ত করা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী বিরোধীদের, বিশেষ করে পি চিদম্বরমের এই বিষয়ে প্রশ্ন তোলার জন্য তীব্র সমালোচনা করে বলেছেন, এই ধরনের প্রশ্ন পাকিস্তানকে ক্লিন চিট দেওয়ার সমান। তিনি স্পষ্ট করে দিলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই 22 জুলাই জঙ্গি ঘাঁটি ঘিরে ফেলা হয় এবং এই অভিযানেই সুলেমান, আফগান ও জিবরান নামের 3 জঙ্গি নিহত হয়। অমিত শাহের এই বক্তব্যে সংসদের উত্তাপ আরও বেড়েছে। ব্রেকিং, ব্যক্তিগত ভিডিও ভাইরাল, লালবাজারে অভিযোগ দায়ের দিলীপ ঘোষের, উঠল ষড়যন্ত্রের অভিযোগ। দর্শক, এবার এক বড় খবর। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটি ব্যক্তিগত ভিডিও ভাইরাল হওয়ার পর কলকাতা পুলিশের সাইবার ক্রাইম শাখায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি অভিযোগ করেছেন, এটি তার বিরুদ্ধে একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র এবং তার ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। লালবাজারের জয়েন্ট কমিশনার ক্রাইমকে লেখা চিঠিতে দিলীপ ঘোষ জানিয়েছেন, রাজনৈতিকভাবে তাকে
কালিমালিপ্ত করতে এবং জনসমক্ষে তার সম্মান ক্ষুণ্ণ করতেই এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়ানো হয়েছে। তিনি দ্রুত ভিডিও তৈরি এবং প্রচারকারীদের চিহ্নিত করে আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। যদিও এই ভিডিওর সত্যতা এখনও যাচাই করা যায়নি, দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল দাবি করছে ভিডিওটি সম্পূর্ণ ভুয়া এবং প্রযুক্তির সাহায্যে তৈরি করা হয়েছে। তাদের বক্তব্য, ভিডিওতে যাকে দেখা যাচ্ছে তিনি দিলীপ ঘোষ নন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে দিলীপ ঘোষের রাজনৈতিক জীবনে ইতিমধ্যেই একাধিক ধাক্কা এসেছে, আর এই পরিস্থিতিতে এমন একটি ভিডিও ফাঁস হওয়াকে রাজনৈতিক ও ব্যক্তিগত আক্রমণের এক ভয়াবহ সংমিশ্রণ হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনায় পুলিশ তদন্তই এখন একমাত্র ভরসা। ব্রেকিং, আজ থেকে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের অ্যাকাউন্টে 2930 কোটি টাকা, বড় ঘোষণা মমতার। দর্শক, এবার রাজ্যের কৃষকদের জন্য এক দারুণ বড় খবর। 29শে জুলাই থেকে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো শুরু হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, খরিফ মরশুমের জন্য কৃষকদের অ্যাকাউন্টে মোট 2930 কোটি টাকা পাঠানো হচ্ছে। এই দফায় রাজ্যের প্রায় 1,09,00,000 কৃষক ও বর্গাদার এই আর্থিক সুবিধা পাবেন। এই প্রকল্পের আওতায় কৃষক ও বর্গাদারদের বছরে 2টি কিস্তিতে একর প্রতি 10,000 টাকা সহায়তা দেওয়া হয়। যাদের কম জমি আছে তারাও আনুপাতিক হারে ন্যূনতম 4,000 টাকা সহায়তা পান। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, চলতি বছরের শেষের দিকে রবি মরশুমের জন্য একই পরিমাণ টাকা দেওয়া হবে। 2019 সালে এই প্রকল্পটি চালু হওয়ার পর থেকে মোট 24,086 কোটি টাকা কৃষকদের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও 18 থেকে 60 বছর বয়সী কোনো কৃষকের মৃত্যু হলে তার পরিবারকে 2 লক্ষ টাকা সামাজিক সুরক্ষা সহায়তা দেওয়া হয়। সাম্প্রতিক বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য এই সহায়তা বিশেষভাবে উপকারী হবে। ব্রেকিং, ভোটার তালিকা সংশোধনে কড়া কমিশন, জালিয়াতি রুখতে কড়া নির্দেশিকা। দর্শক, এবার ভোটার তালিকা সংক্রান্ত এক বড় খবর। ভোটার তালিকায় কোনো রকম অনিয়ম রুখতে এবার কোমর বেঁধে নেমেছে নির্বাচন কমিশন। যদিও বাড়ি বাড়ি ভোটার তালিকা সংশোধনের বিশেষ কর্মসূচি SIR এখনও শুরু হয়নি, তার আগেই নাম তোলার জন্য ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। শুধুমাত্র জুলাই মাসের প্রথম 20 দিনেই 75,000-এরও বেশি আবেদন জমা পড়েছে, যার মধ্যে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জেলাগুলি থেকে আসা আবেদনগুলি নিয়ে কমিশন বেশ উদ্বিগ্ন। কমিশন ইতিমধ্যেই 3টি বিধানসভা কেন্দ্রে, পূর্ব মেদিনীপুরের ময়না, উত্তর 24 পরগনার রাজারহাট এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর 112টি সন্দেহজনক নামের তালিকা পেয়েছে, যেগুলো নাকি সঠিক নথি ছাড়াই ভোটার তালিকায় যোগ হয়েছিল। এই ঘটনায় সংশ্লিষ্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসারদের তলব করে ওই নামগুলো দ্রুত বাতিলের নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর জানিয়েছে, 18 থেকে 19 বছর বয়সী তরুণ তরুণীদের নতুন ভোটার হওয়ার আবেদন সাধারণত বিনা যাচাই গৃহীত হয়। তবে পুরনো আবেদনকারীদের জন্য দেওয়া তথ্য এবং নথি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। নতুন ভোটারদের সমস্ত নথি 10 বছরের জন্য অনলাইনে সংরক্ষণ করতে হবে। এই পদক্ষেপ ভোটার তালিকার স্বচ্ছতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। ব্রেকিং, অসমে বিশাল উচ্ছেদ অভিযান, গোলাঘাটে 2000 পরিবারকে সরানোর কাজ শুরু। দর্শক, এবার অসম থেকে এক বড় খবর। অসম সরকার গোলাঘাট জেলায় প্রায় 2000 পরিবারকে উচ্ছেদ করার প্রক্রিয়া শুরু করেছে। বেআইনিভাবে দখল করা জমি পুনরুদ্ধারের লক্ষ্যে এই অভিযান মঙ্গলবার থেকে শুরু হয়েছে। সরকারি হিসাব অনুযায়ী উরিয়ামঘাট এলাকার রেংমা সংরক্ষিত অরণ্যের প্রায় 15,000 বিঘা জমিতে প্রায় 2700 পরিবার অবৈধভাবে বসবাস করছিল, যাদের অধিকাংশ বাঙালি মুসলিম। এই উচ্ছেদ অভিযান 2টি পর্যায়ে পরিচালিত হবে, যার প্রথম পর্যায়ে 2000 পরিবারকে উচ্ছেদ করা হচ্ছে। অভিযান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রায় 1500 পুলিশ, কমান্ডো এবং বন দপ্তরের কর্মী মোতায়েন করা হয়েছে। সঙ্গে রয়েছে বুলডোজার। বন দপ্তর পুরো এলাকাকে 9টি ব্লকে ভাগ করে বাসিন্দাদের 7 দিনের মধ্যে এলাকা খালি করার নির্দেশ দিয়েছিল। অসম সরকারের দাবি, এই জমি দখলকারীরা মূলত অসমের নওগাঁও, মরিগাঁও, শোনিতপুর জেলার মুসলিম অধ্যুষিত জনগোষ্ঠী এবং পশ্চিমবঙ্গ ও বিহার থেকে আসা অবৈধ পরিযায়ী। বিজেপি সাংসদ বিশ্বজিৎ ফুকন জানিয়েছেন, বাঙালি মুসলিমদের পাশাপাশি মণিপুর ও নেপালি পরিবারগুলোকেও উচ্ছেদের নোটিশ দেওয়া হয়েছে। তবে ফরেস্ট রাইট সার্টিফিকেট থাকায় 150টি বোরো পরিবারকে উচ্ছেদ করা হবে না। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, গত 4 বছরে সরকার
1.29 লক্ষ বিঘা দখল করা জমি পুনরুদ্ধার করেছে। এই অভিযানের ফলে নাগাল্যান্ড সরকারও সীমান্তবর্তী জেলাগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে।